হ্যালো বন্ধুরা, আমার নাম ইন্দ্রিলা। আমি কলকাতার একজন সাধারণ গৃহবধূ। আজ আমি তোমাদের সঙ্গে যে গল্পটি বলব সেটি আমার শ্বশুরমশাইকে নিয়ে, যাকে আমি বাবার মতো শ্রদ্ধা করতাম। আমি কখনো কোনোদিন কল্পনাও করতে পারি নাই তিনি এমন কিছু করবেন যা আমার ভাবনাকে নাড়িয়ে দিয়েছিল। আমার শাশুড়ি মা যখন বাড়ির বাইরে থাকতেন বা কোথাও যেতেন, তখনই আমার শ্বশুরমশাই আমার সাথে গল্প করতে চাইতেন। তাতে আমার কোনো সমস্যা ছিল না। কিন্তু বন্ধুরা, বাকিটা গল্পেই বলছি। আশা করি বন্ধুরা তোমরা আমার পুরো গল্পটি মনোযোগ সহকারে শুনবে। নিশ্চয়ই অনেক মজা পাবে। তাহলে চলো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে মূল গল্পে চলে যায়। বন্ধুরা, 2 বছর আগে আমার বিয়ে হয় সুবীর সেনগুপ্ত সঙ্গে। সুবীর একজন প্রবাসী। তার কাজের জন্য তাকে বেশিরভাগ সময় বিদেশে থাকতে হয়। বিয়ের কয়েক মাস পরেই সে তার কর্মস্থলে চলে যায়। যাওয়ার আগে সে আমাকে বলেছিল, উইন্দ্রেলা, আমার বাবা মাকে তুমি নিজের বাবা মায়ের মতো দেখবে, তাদের সম্মান করবে, তাদের সঙ্গে সব সময় ভালো সম্পর্ক রাখবে। আমি তার কথা মনে রেখে শ্বশুর শাশুড়ির সঙ্গে সুন্দরভাবে থাকতে শুরু করি। আমার শাশুড়ি মালতী সেনগুপ্ত খুবই স্নেহময়ী, আর আমার শ্বশুর সতীনাথ সেনগুপ্ত একজন গম্ভীর কিন্তু স্নেহপরাজন মানুষ। আমাদের বাড়িটা কলকাতার একটি শান্ত পাড়ায়। সকালে আমি শাশুড়ির সঙ্গে রান্নাঘরে সময় কাটাই, আর বিকেলে শ্বশুর মশাইয়ের সঙ্গে বৈঠকখানায় যা খেতে খেতে গল্প করি। সবকিছু মনে হতো একেবারে নিখুঁত। কিন্তু জীবন তো আর সবসময় সোজা পথে চলে না, তাই না? একদিন সকালে শ্বশুরমশাই আমাকে ডেকে বললেন, বৌমা, আমার একটু মাথাভার লাগছে, তুমি কি আমার রক্তচাপটা একটু মেপে দেবে? আমি তৎক্ষণাৎ ব্লাড প্রেসার মনিটর নিয়ে এলাম। রক্তচাপ মেপে দেখলাম সবকিছু ঠিক আছে। আমি তাকে বললাম, বাবা, আপনার প্রেসার একদম নরমাল, তবুও যদি অসুস্থ লাগে ডাক্তারের কাছে যাবেন। তিনি হেসে বললেন, না না বৌমা, এটা বোধহয় বয়সের দোষ, তবে আমার পায়ে একটু অস্বস্তি হচ্ছে, তুমি কি একটু গরম তেল দিয়ে মালিশ করে দিতে পারবে? আমি একটু অবাক হলাম, কিন্তু ভাবলাম তিনি আমার বাবার মতোই তো, তাই আমি তার পায়ে মালিশ করে দিলাম। তিনি খুব খুশি হয়ে বললেন, তুমি তো আমার মেয়ের মতোই বৌমা। কয়েকদিন পর এক সন্ধ্যায় শ্বশুরমশাই আমাকে তার ঘরে ডাকলেন। আমি গিয়ে দেখি তিনি একটা ছোট্ট বাক্স হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। তিনি বললেন, বৌমা, এটা তোমার জন্য, বাক্সটা খুলে দেখি। একটা সুন্দর স্বর্ণের চেন। আমি বললাম, বাবা, এত দাবি উপহারের কি দরকার ছিল? তিনি হেসে বললেন, তুমি আমাদের বাড়ির লক্ষ্মী, এটা তোমার প্রাপ্য, এসো আমি পরিয়ে দিই। তিনি নিজে আমার গলায় চেনটা পরিয়ে দিলেন। আমি খুশি হলাম, কিন্তু মনে মনে কেমন যেন একটা অস্বস্তি হচ্ছিল। এই ঘটনার পর থেকে আমি লক্ষ্য করলাম শ্বশুরমশাইয়ের আচরণে কিছুটা পরিবর্তন এসেছে। তিনি প্রায়ই আমার সঙ্গে বেশি সময় পাঠাতে চান, আমাকে ছোটখাটো উপহার দেন। আমার মনে হলো, এটা কি সত্যি স্নেহ, নাকি আমি বেশি ভাবছি? আমি শাশুড়ি মাকে বিষয়টা ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু তিনি আমার কথা ভুল বুঝলেন। তিনি বললেন, উইন্দ্রিলা, তুমি কি বাবার উপর অভিযোগ করছো? তিনি তো তোমাকে মেয়ের মতোই ভালোবাসেন। আমার মন খারাপ হয়ে গেল। এই ঘটনাগুলো আমাকে ভাবিয়ে তুলল। আমি ভাবলাম, এভাবে চলতে থাকলে আমাদের পরিবারের সমস্যা হতে পারে। আমার স্বামী বিদেশে, আমি একাই পরিস্থিতি কিভাবে সামলাব? তাই আমি ঠিক করলাম, আমাকে এর একটা সমাধান খুঁজতে হবে। কিন্তু কিভাবে? আমি কি শ্বশুরমশাইয়ের সঙ্গে সরাসরি কথা বলবো, নাকি অন্য কোনো উপায় বের করব? আমার মনে হাজারটা প্রশ্ন ঘুরপাক ছিল। শ্বশুরমশাইয়ের আচরণে আমার মনে যে অস্বস্তি শুরু হয়েছিল তা দিন দিন বাড়ছিল। আমি চেষ্টা করছিলাম সবকিছু স্বাভাবিকভাবে নিতে, কিন্তু মনের ভেতর একটা খটকা লেগেই থাকছিল। আমি ভাবলাম, এই বিষয়টা নিয়ে শাশুড়ি মায়ের সঙ্গে আরেকবার খোলাখুলি কথা বলা দরকার। কিন্তু তিনি যদি আবার আমার কথা ভুল বোঝেন। আমি ঠিক করলাম, এবার একটু সাবধানে এগোবো। এক সকালে আমি শাশুড়ি মায়ের সঙ্গে রান্নাঘরে বসে গল্প করছিলাম। তিনি আমাকে তার পুরনো দিনের গল্প বলছিলেন, কিভাবে তিনি আর শ্বশুরমশাইয়ের বিয়ে হয়েছিল। আমি হাসি মুখে শুনছিলাম, কিন্তু মনে মনে ভাবছিলাম কিভাবে বিষয়টা তুলব। অবশেষে আমি বললাম, মা, বাবাকে সব সময় এত স্নেহ পরাজন ছিলেন, মানে তিনি তো আমার জন্য অনেক কিছু করেন, কিন্তু আমি কখনো কখনো বুঝতে পারি না এটা কি শুধুই স্নেহ। শাশুড়ি মা একটু হেসে বললেন, বৌমা, তুমি বেশি ভাবছ, তিনি তোমাকে মেয়ের মতোই দেখেন। আমার কথা শুনে শাশুড়ি মা হয়তো বুঝতে পারলেন না যে আমি ঠিক কি বলতে চাইছি, তবু আমি আর বেশি জোর দিলাম না। আমি ভাবলাম হয়তো আমারই মনের ভুল, কিন্তু পরের দিন একটা ঘটনা ঘটল যা আমার সন্দেহ আরও বাড়িয়ে দিল।
শ্বশুরমশাই আমাকে ডেকে বললেন, বৌমা, আমার একটা পুরনো ছবির অ্যালবাম আছে, তুমি কি সেটা দেখতে চাও? আমি আর তুমি মিলে একটু বসে গল্প করব। আমি হেসে বললাম, ঠিক আছে বাবা, কিন্তু এখন আমার একটু কাজ আছে, পরে দেখব। সেদিন বিকেলে আমি বাড়ির ছাদে গিয়ে একা বসে ভাবছিলাম। আমার মনে হচ্ছিল শ্বশুরমশাইয়েরই বাড়তি মনোযোগ কি সত্যিই স্বাভাবিক। আমি আমার এক বান্ধবী রিয়াকে ফোন করলাম। রিয়া আমার কলেজের বন্ধু, খুবই বুদ্ধিমতী। আমি তাকে পুরো ঘটনা খুলে বললাম। রিয়া বলল, ঐন্দিলা, তুই একটু সাবধানে থাক, তবে সরাসরি কিছু বলার আগে ভালো করে বোঝার চেষ্টা কর, হয়তো এটা সত্যি শুধু স্নেহ। তুই একটু পর্যবেক্ষণ কর। রিয়ার কথা আমার মনে একটু সাহস এল। পরের দিন সকালে আমি শ্বশুরমশায়ের ঘরে গিয়ে তার জন্য চা নিয়ে গেলাম। তিনি খুব খুশি হয়ে বললেন, বৌমা, তুমি তো আমার জন্য সব সময় এত খেয়াল রাখো। আমার মেয়ে থাকলে হয়তো এতটা করত না। তার কথায় আমি হাসলাম, কিন্তু মনে মনে ভাবলাম, এটা কি সত্যিই শুধু বাবার মতো স্নেহ নাকি অন্য কিছু? আমি ঠিক করলাম, আমি তার আচরণ আরও কাছ থেকে দেখব। তাই আমি তার সঙ্গে একটু বেশি সময় কাটানোর চেষ্টা করলাম, যাতে তার উদ্দেশ্য বুঝতে পারি। সেদিন সন্ধ্যায় শ্বশুরমশাই আমাকে আবার ডাকলেন। তিনি বললেন, বৌমা, তুমি কি আমার সঙ্গে একটু বাজারে যাবে? আমার কিছু জিনিস কিনতে হবে। আমি একটু দ্বিধায় পড়লাম, কিন্তু রাজি হলাম। বাজারে যাওয়ার সময় তিনি আমার সঙ্গে খুব স্বাভাবিকভাবে গল্প করছিলেন। তিনি আমাকে তার পুরনো দিনের গল্প বললেন, কিভাবে তিনি তার ক্যারিয়ার শুরু করেছিলেন। আমি শুনছিলাম, কিন্তু আমার মন অন্য জায়গা ছিল। আমি লক্ষ্য করলাম তিনি আমার দিকে বারবার তাকাচ্ছেন, যেন আমার প্রতিক্রিয়া দেখছেন। বাজার থেকে ফেরার পথে শ্বশুরমশাই হঠাৎ বললেন, বৌমা, তুমি কি কখনো ভেবেছ জীবনে কিছু ভুল বোঝাবুঝি কত বড় সমস্যা তৈরি করতে পারে? আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। তার এই কথার মানে কি? তিনি কি জানেন যে আমি তার আচরণ নিয়ে সন্দেহ করছি? আমি কিছু বলার আগেই তিনি হেসে বললেন, আমি শুধু বলছি, জীবনে অনেক সময় আমরা যা দেখি তা সত্যি হয় না। আমার মনে আরও প্রশ্ন জমা হলো, বন্ধুরা, শ্বশুর মশাইয়ের এই কথার পেছনে কি রহস্য লুকিয়ে আছে? আমি কি তার আচরণ নিয়ে ভুল ভাবছি, নাকি এর পেছনে সত্যিই কিছু আছে? তারপর থেকেই এই রহস্যের সমাধান খুঁজতে শুরু করলাম। শ্বশুর মশাইয়ের কথাগুলো আমার মাথায় ঘুরতে লাগল। জীবনে অনেক সময় আমরা যা দেখি তা সত্যি হয় না। এই কথার মানে কি? তিনি কি আমার মনের অস্বস্তি বুঝতে পেরেছেন? আমার মনে হলো আমাকে আরও সতর্ক হতে হবে। আমি ঠিক করলাম তার আচরণের পেছনের আসল কারণ খুঁজে বের করব। কিন্তু সরাসরি কিছু বলার আগে আরও প্রমাণ জোগাড় করতে হবে। পরের দিন সকালে আমি শাশুড়ি মায়ের সঙ্গে বসে চা খাচ্ছিলাম। আমি ভাবলাম এবার বিষয়টা একটু অন্যভাবে তুলব। আমি বললাম, মা, বাবাকে কখনো রাতে ঘুমের মধ্যে হাঁটেন? মানে আমার মনে হয় আমি কয়েকবার রাতে কিছু শব্দ শুনেছি। শাশুড়ি মা একটু চিন্তিত হয়ে বললেন, না বৌমা, তিনি তো সাধারণত খুব গভীর ঘুমে থাকেন। তবে বয়স হচ্ছে তো, হয়তো মাঝে মাঝে অস্থিরতা হয়। তুমি কি কিছু লক্ষ্য করেছ? আমি মাথা নামলাম না। মা শুধু ভাবলাম জিজ্ঞাসা করি। সেদিন বিকেলে শ্বশুরমশাই আমাকে ডেকে বললেন, বৌমা, আমি একটা পুরনো বই পড়ছিলাম, তুমি কি এটা পড়তে চাও? আমার মনে হয় তুমি এটা পছন্দ করবে। তিনি আমাকে একটা বই দিলেন, যেটা ছিল পুরনো দিনের একটা গল্পের বই। আমি হেসে বইটা নিলাম, কিন্তু লক্ষ্য করলাম তিনি আমার দিকে একটু বেশি সময় তাকিয়ে আছেন। আমার অস্বস্তি হলো, কিন্তু আমি কিছু বললাম না। আমি ভাবলাম এটা হয়তো আমার মনের ভুল। একদিন রাতে আমি আমার ঘরে বসে সুবীরের সামনে ফোন কথা বলছিলাম। সুবীরকে আমি সব কিছু খুলে বলতে চাইলাম, কিন্তু ভাবলাম সে দূরে থেকে চিন্তা করবে, তাই আমি শুধু বললাম, তুমি কবে ফিরবে? আমার এখানে সব ঠিক আছে, তবে তোমাকে খুব মিস করি। সুবীর হেসে বলল, আর কয়েক মাস ঐন্দ্রিলা, তুমি বাবা মার খেয়াল রাখো। আমি হাসলাম, কিন্তু মনে মনে ভাবলাম আমি কিভাবে এই পরিস্থিতি সামলাব। পরের দিন আমি বাড়ির কাজের মাসি লক্ষ্মীদির সঙ্গে গল্প করছিলাম। লক্ষ্মী দিয়ে আমাদের বাড়িতে অনেক দিন ধরে কাজ করেন। আমি তাকে জিজ্ঞাসা করলাম, লক্ষ্মীদি, তুমি কি কখনো বাবার আচরণে কিছু অস্বাভাবিক লক্ষ্য করেছ? লক্ষ্মীদা একটু হেসে বললেন, দিদি, বাবু তো খুব ভালো মানুষ। তবে হ্যাঁ, মাঝে মাঝে তিনি রাতে ঘরের বাইরে ঘোরাঘুরি করেন। আমি ভেবেছিলাম হয়তো ঘুমের সমস্যা। আমার মন আরও সন্দেহে ভরে গেল। সেদিন রাতে আমি ইচ্ছাকৃতভাবে আমার ঘরের দরজা একটু ফাঁকা রেখে ঘুমানোর ভান করলাম। আমি চাইছিলাম দেখতে শ্বশুরমশাই কি সত্যিই রাতে আমার ঘরের কাছে আসেন। অনেক রাত পর্যন্ত আমি জেগে রইলাম। হঠাৎ শুনলাম হালকা পায়ের শব্দ। আমার হৃৎপিণ্ড দ্রুত লাফাতে শুরু করল। আমি চুপচাপ অপেক্ষা করলাম, কিন্তু কেউ আমার ঘরে ঢুকল না। শব্দটা কিছুক্ষণ পর থেমে গেল। আমি উঠে দরজার কাছে গিয়ে দেখলাম বাইরে কেউ নেই।
পরের দিন সকালে আমি শ্বশুরমশায়ের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বললাম। তিনি আমাকে দেখে হেসে বললেন, বৌমা, তুমি কি কাল রাতে ভালো ঘুমিয়েছ? আমার তো কাল ঘুম হয়নি। আমি অবাক হয়ে বললাম, কেন বাবা, কিছু সমস্যা হয়েছে? তিনি বললেন, না না, শুধু মনে হচ্ছিল বাড়িতে কিছু অস্বাভাবিক শব্দ হচ্ছে। আমি তাই একটু ঘুরে দেখছিলাম। আমার মনে হলো তিনি কি আমাকে কিছু বোঝাতে চাইছেন। বন্ধুরা, এই ঘটনাগুলো আমাকে আরও বিভ্রান্ত করছিল। শ্বশুর মশাইয়ের আচরণ কি সত্যি স্বাভাবিক, নাকি এর পেছনে কোনো রহস্য লুকিয়ে আছে? আমি কিভাবে এই বিষয়ে নিশ্চিত হব? শ্বশুরমশাই কথা আর তার আচরণ আমাকে রাতে ঘুমোতে দিচ্ছিল না। তিনি বলেছিলেন বাড়িতে অস্বাভাবিক শব্দ শুনেছেন, তাই ঘুরে দেখছিলেন। কিন্তু আমার মনে হচ্ছিল এর পেছনে আরও কিছু আছে। আমি ঠিক করলাম এবার আমাকে আরও সতর্ক হয়ে এগোতে হবে। আমি শাশুড়িমাকে আরেকবার বোঝানোর চেষ্টা করব, কিন্তু এমনভাবে যাতে তিনি আমার কথা ভুল না বোঝেন। সকালে আমি শাশুড়ি মায়ের কাছে গেলাম। তিনি বাগানে ফুলের গাছের যত্ন নিচ্ছিলেন। আমি তার পাশে বসে বললাম, মা, আমি একটা কথা বলতে চাই, আপনি দয়া করে আমার কথাটা শুনুন। আমি কাউকে দোষ দিতে চাই না, কিন্তু আমি কিছুটা চিন্তিত। শাশুড়ি মা গাছ থেকে চোখ সরিয়ে আমার দিকে তাকালেন। আমি বললাম, বাবা মাঝে মাঝে রাতে আমার ঘরের কাছে আসেন। আমি জানি তিনি আমাকে মেয়ের মতো দেখেন, কিন্তু আমার একটু অস্বস্তি হয়। শাশুড়ি মা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, বৌমা, তুমি নিশ্চয়ই ভুল বুঝছ, তবে আমি বাবার সঙ্গে কথা বলবো। শাশুড়ি মায়ের কথায় আমার মনে একটু আশা জাগল। আমি ভাবলাম হয়তো এবার বিষয়টা পরিষ্কার হবে। কিন্তু সেদিন বিকেলে শ্বশুরমশাই আমাকে ডেকে বললেন, বৌমা, তুমি কি আমার সম্পর্কে মায়ের কাছে কিছু পড়েছ? আমি একটু ঘাবড়ে গেলাম। তিনি শান্ত গলায় বললেন, আমি জানি তুমি হয়তো আমার কিছু আচরণে অস্বস্তি বোধ করছো, কিন্তু আমি তোমাকে শুধু মেয়ের মতোই দেখি। তার কথায় আমি কিছু বলতে পারলাম না। আমার মনে হলো তিনি কি সত্যি এত নির্দোষ, নাকি আমাকে বোঝানোর চেষ্টা করছেন। সেদিন রাতে আমি আবার আমার ঘরের দরজা একটু ফাঁকা রাখলাম। আমি জানতে চাইছিলাম শ্বশুরমশাই কি আবার আমার ঘরের কাছে আসবেন। অনেকক্ষণ জেগে থাকার পর আমি হালকা পায়ের শব্দ শুনলাম। আমি চুপচাপ বিছানায় শুয়ে রইলাম। শব্দটা আমার দরজার কাছে এসে থামল। আমি ভাবলাম এবার কি তিনি ঘরে ঢুকবেন, কিন্তু কিছুক্ষণ পর শব্দটা আবার দূরে চলে গেল। আমি উঠে দরজার কাছে গিয়ে দেখলাম বাইরে কেউ নেই। আমার মনে হলো আমি হয়তো বেশি ভয় পাচ্ছি। পরের দিন আমি আমার বান্ধবী রিয়াকে আবার ফোন করলাম। আমি তাকে বললাম, রিয়া, আমি আর বুঝতে পারছি না। শ্বশুরমশাই বলছেন তিনি আমাকে মেয়ের মতো দেখেন, কিন্তু আমার মনে হয় তার আচরণে কিছু একটা অস্বাভাবিক আছে। আমি কি করব? রিয়া বলল, উইঞ্জিলা, তুই একটা কাজ কর, তুই শাশুড়ি মাকে নিয়ে একটু পর্যবেক্ষণ কর, তাকে তোর সঙ্গে রাখ, যাতে তিনি নিজে সব দেখতে পারেন। রিয়ার কথা আমার মনে ধরল। সেদিন সন্ধ্যায় আমি শাশুড়ি মাকে বললাম, মা, আমার রাতে একা থাকতে একটু ভয় লাগে। আজ তুমি কি আমার ঘরে থাকবে? শাশুড়ি মা হেসে বললেন, ঠিক আছে বৌমা, আমি তোর সঙ্গে থাকব। আমার মনে একটা পরিকল্পনা তৈরি হলো। আমি ভাবলাম যদি শ্বশুরমশাই আজ রাতে আবার আমার ঘরের কাছে আসেন, তাহলে শাশুড়ি মা নিজের সব দেখবেন। আমি চাইছিলাম এই ভুল বোঝাবুঝির একটা সমাধান হোক। রাতে আমরা দুজনে আমার ঘরে বসে গল্প করছিলাম। আমি ইচ্ছাকৃতভাবে দরজাটা একটু ফাঁকা রেখেছিলাম। শাশুড়ি মা আমাকে তার পুরনো দিনের গল্প বলছিলেন। হঠাৎ আমি একটা হালকা শব্দ শুনলাম। আমি শাশুড়ি মাকে ইশারায় চুপ করতে বললাম। আমরা দুজনেই চুপ করে অপেক্ষা করলাম। শব্দটা কাছে এলো, কিন্তু হঠাৎ থেমে গেল। আমি আর শাশুড়ি মা দরজার দিকে তাকিয়ে রইলাম, কিন্তু কেউ এলো না। শাশুড়ি মা বললেন, বোমা, হয়তো বাইরের কোনো শব্দ, তুমি ভয় পেও না। বন্ধুরা, এই ঘটনা আমাকে আরও বিভ্রান্ত করল। শ্বশুরমশাই কি সত্যিই রাতে আমার ঘরের কাছে আসছেন, নাকি আমি বেশি ভাবছি? শাশুড়ি মা কি আমার কথা পুরোপুরি বিশ্বাস করবেন? শাশুড়ি মা আমার ঘরে থাকার পরও রাতের শব্দ আমাকে শান্তি দিচ্ছিল না। আমি নিশ্চিত ছিলাম কিছু একটা ঘটছে, কিন্তু আমি ঠিক ধরতে পারছিলাম না। শ্বশুরমশায়ের কথা আর আচরণ আমার মনে সন্দেহের বীজ বপন করছিল। কিন্তু তিনি যখন বলেন তিনি আমাকে মেয়ের মতো দেখেন, তখন আমার নিজের উপরেই সন্দেহ হচ্ছিল। আমি ঠিক করলাম এবার আমাকে আরও সতর্কভাবে পরিকল্পনা করতে হবে। পরের দিন সকালে আমি লক্ষ্মীদির সঙ্গে আবার কথা বললাম। আমি তাকে বললাম, লক্ষ্মীদি, তুমি কি কখনো রাতে বাবাকে বাড়ির মধ্যে ঘোরাঘুরি করতে দেখেছ? আমি শুধু জানতে চাইছি। লক্ষ্মী দিয়ে একটু চিন্তিত মুখে বললেন, দিদি, আমি কয়েকবার দেখেছি। তিনি মাঝে মাঝে রাতে বাড়ির হলো ঘরে চুপচাপ হাঁটেন।
আমি ভেবেছিলাম হয়তো ঘুম হচ্ছে না। তুমি কি কিছু নিয়ে চিন্তিত? আমি হেসে বললাম, না না, শুধু জানতে চাইলাম। সেদিন বিকেলে শ্বশুরমশাই আমাকে ডেকে বললেন, বৌমা, আমি একটা পুরনো রেকর্ড প্লেয়ার বের করেছি। তুমি কি আমার সঙ্গে কিছু পুরনো গান শুনবে? আমি একটু দ্বিধায় পড়লাম, কিন্তু রাজি হলাম। আমরা বৈঠকখানায় বসে পুরনো বাংলা গান শুনলাম। তিনি গানের সঙ্গে সঙ্গে তার যৌবনের গল্প বলছিলেন। আমি হাসি মুখে শুনছিলাম, কিন্তু লক্ষ্য করছিলাম তিনি বারবার আমার দিকে তাকাচ্ছেন। আমার মনে হলো তিনি কিছু বলতে চান, কিন্তু বলছেন না। সন্ধ্যায় আমি শাশুড়ি মাকে আবার বললাম, মা, আমার রাতে একটু অস্বস্তি হয়। আপনি কি আজও আমার ঘরে থাকবেন? শাশুড়ি মা হেসে বললেন, ঠিক আছে বৌমা, তুমি এত ভয় পাচ্ছ কেন? আমি থাকব। আমি ভাবলাম এবার আমি আরও সতর্ক থাকব। আমি ঘরের দরজা একটু ফাঁকা রাখলাম এবং শাশুড়ি মাকে বললাম, মা, আপনি একটু জেগে থাকবেন। আমি শুধু নিশ্চিত হতে চাই যে সবকিছু ঠিক আছে। তিনি একটু অবাক হলেন, কিন্তু রাজি হলেন। রাত গভীর হলো, আমরা দুজনে আমার ঘরে বসে গল্প করছিলাম। হঠাৎ আমি সেই পায়ের শব্দ শুনলাম। আমি শাশুড়ি মাকে ইশারায় চুপ করতে বললাম। শব্দটা আমার দরজার কাছে এসে থামল। আমার হৃৎপিণ্ড দ্রুত লাফাচ্ছিল। আমি শাশুড়ি মার দিকে তাকালাম। তিনিও শব্দটা শুনেছেন। আমি ধীরে ধীরে উঠে দরজার কাছে গেলাম। আমি লাইট জ্বালানোর আগেই শব্দটা আবার দূরে চলে গেল। আমি দরজা খুলে দেখলাম হলো ঘাট অন্ধকার, কেউ নেই। শাশুড়ি মা বললেন, বৌমা, এটা হয়তো বাড়ির কোনো শব্দ। তুমি এত চিন্তা করছো কেন? আমি বললাম, মা, আমি শুধু নিশ্চিত হতে চাই। আপনি কি বাবার সঙ্গে এই বিষয়ে কথা বলবেন? শাশুড়ি মা একটু চিন্তিত মুখে বললেন, ঠিক আছে, আমি কথা বলবো। তবে তুমি এত ভয় পেও না। আমি মাথা নাড়লাম, কিন্তু মনে মনে ভাবলাম এবার আমাকে আরও গভীরে যেতে হবে। পরের দিন আমি আমার ঘরে একটা ছোট ডায়েরি লিখতে শুরু করলাম। আমি শ্বশুরমশাইয়ের প্রতিটি আচরণ, তার কথা আর রাতের শব্দগুলো লিখে রাখছিলাম। আমি ভাবলাম যদি কিছু ভুল বোঝাবুঝি হয় তাহলে এই ডায়েরি আমাকে সাহায্য করবে। আমি লক্ষ্য করলাম শ্বশুরমশাই দিনের বেলা খুব স্বাভাবিক, কিন্তু রাতে তার আচরণে একটা অদ্ভুত পরিবর্তন আসে। আমি ভাবলাম এটা কি সত্যি ঘুমের সমস্যা নাকি অন্য কিছু? বন্ধুরা, এই রহস্য ক্রমশ জটিল হয়ে উঠছে। শ্বশুর মশাইয়ের আচরণের পেছনে কি সত্যিই লুকিয়ে আছে? আমি কিভাবে এই বিষয়ে নিশ্চিত হব? শাশুড়িমা কি আমার কথা পুরোপুরি বিশ্বাস করবেন? আমার ডায়েরিতে শ্বশুরমশাইয়ের আচরণের প্রতিটি বিবরণ লিখে রাখা শুরু করেছিলাম। রাতের শব্দ, তার বাড়তি মনোযোগ আর তার কথাবার্তার মধ্যে যেন একটা রহস্য লুকিয়েছিল। আমি ভাবছিলাম, এটা কি সত্যি আমার মনের ভুল নাকি এর পেছনে কোনো গভীর কারণ আছে? আমি ঠিক করলাম এবার আমাকে আরও এক ধাপ এগিয়ে যেতে হবে। আমার পরিকল্পনা ছিল শাশুড়িমাকে সবকিছু নিজের চোখে দেখানো। একদিন সকালে আমি শাশুড়িমাকে বললাম, মা, আমি একটা কথা বলতে চাই। আমি জানি আপনি হয়তো আমার কথা পুরোপুরি বিশ্বাস করছেন না, কিন্তু আমি চাই আপনি নিজে সবকিছু দেখুন। আজ রাতে আমার ঘরে থাকবেন। শাশুড়িমা একটু চিন্তিত মুখে বললেন, বৌমা, তুমি এত চিন্তা করছো কেন? তবুও ঠিক আছে, আমি আজ রাতে তোমার সঙ্গে থাকব। আমি মনে মনে একটু স্বস্তি পেলাম। সেদিন বিকেলে শ্বশুরমশাই আমাকে ডেকে বললেন, বৌমা, আমি একটা পুরনো ছবির ফ্রেম পেয়েছি। তুমি কি এটা দেখতে চাও? এটা আমার আর মালতীর বিয়ের সময়ের ছবি। আমি হেসে বললাম, নিশ্চয়ই বাবা। আমরা বৈঠকখানায় বসে ছবি দেখলাম। তিনি ছবির সঙ্গে সঙ্গে অনেক পুরনো গল্প বলছিলেন। আমি লক্ষ্য করলাম তিনি আমার দিকে বারবার তাকাচ্ছেন, কিন্তু এবার তার চোখে একটা অদ্ভুত উদ্বেগ দেখলাম। আমার মনে হলো তিনি কিছু লুকোচ্ছেন। রাতে আমি আর শাশুড়িমা আমার ঘরে বসে গল্প করছিলাম। আমি ইচ্ছাকৃতভাবে দরজাটা একটু ফাঁকা রেখেছিলাম। আমি শাশুড়িমাকে বললাম, মা, আজ রাতে যদি কোনো শব্দ শুনি আমরা একসঙ্গে দেখব। আমি শুধু নিশ্চিত হতে চাই। শাশুড়িমা মাথা নাড়লেন, কিন্তু তার মুখে একটা অস্বস্তি দেখা যাচ্ছিল। আমরা দুজনে চুপচাপ অপেক্ষা করতে লাগলাম। মাঝরাতের দিকে আমি সেই পরিচিত পায়ের শব্দ শুনলাম। আমি শাশুড়িমার হাত ধরে ইশারায় চুপ থাকতে বললাম। শব্দটা আমার দরজার কাছে এসে থামল। এবার আমি আর দেরি করলাম না। আমি দ্রুত উঠে লাইট জ্বেলে দিলাম। দরজা খুলতেই দেখলাম শ্বশুর মশাই হলো ঘরে দাঁড়িয়ে আছেন। তিনি আমাদের দেখে চমকে গেলেন। শাশুড়ি মাও অবাক হয়ে বললেন, তুমি এখানে কি করছো? শ্বশুর মশাই একটু ইতস্তত করে বললেন, আমি শুধু বাড়িটা একটু দেখছিলাম। আমার মনে হয়েছিল কিছু শব্দ হচ্ছে। আমি শান্তভাবে বললাম, বাবা, আপনি প্রায় রাতে আমার ঘরের কাছে আসেন। আমি এটা বুঝতে পারছি না। শাশুড়িমা চুপ করে আমাদের দুজনের দিকে তাকিয়ে রইলেন। আমি বললাম, মা, আমি এতদিন আপনাকে এই বিষয়ে বলার চেষ্টা করেছি,
আজ আপনি নিজে দেখলেন। শ্বশুরমশাই হঠাৎ চুপ হয়ে গেলেন। তিনি বললেন, বৌমা, আমি জানি আমার আচরণে তুমি অস্বস্তি বোধ করছো, কিন্তু আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। আমি শুধু চিন্তিত ছিলাম। আমি আর শাশুড়িমা অবাক হয়ে তার দিকে তাকালাম। তিনি বললেন, আমার মনে হয় আমি ঘুমের মধ্যে কিছু অদ্ভুত স্বপ্ন দেখি। আমি ভাবি বাড়িতে কিছু সমস্যা হচ্ছে, তাই আমি রাতে ঘুরে বেড়াই। শাশুড়িমা বললেন, তুমি এটা আমাকে কখনো বলনি। তুমি কি ডাক্তারের কাছে যাবে? শ্বশুরমশাই মাথা নিচু করে বললেন, আমি ভেবেছিলাম এটা নিজে নিজে ঠিক হয়ে যাবে। আমি আর শাশুড়িমা পরস্পরের দিকে তাকালাম। আমার মনে হলো হয়তো এবার আমরা সত্যের কাছাকাছি পৌঁছেছি। কিন্তু এই রহস্য কি পুরোপুরি সমাধান হবে? বন্ধুরা, শ্বশুর মশাইয়ের এই কথার পেছনে কি সত্যি লুকিয়ে আছে? তিনি কি সত্যিই মানসিক সমস্যায় ভুগছেন, নাকি এর পেছনে আরও কিছু আছে? শ্বশুরমশাইয়ের কথা শুনে আমার আর শাশুড়িমার মনে একটা নতুন দিক খুলে গেল। তিনি বললেন, তিনি ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন, যার কারণে রাতে ঘুরে বেড়ান। আমি আর শাশুড়িমা পরস্পরের দিকে তাকালাম। আমার মনে হলো হয়তো এটা সত্যিই কোনো মানসিক সমস্যা, কিন্তু আমি পুরোপুরি নিশ্চিত হতে চাইছিলাম। আমি ভাবলাম এবার আমাদের দ্রুত পদক্ষেপ নিতে হবে। পরের দিন সকালে আমি শাশুড়িমাকে বললাম, মা, আমাদের বাবাকে একজন ভালো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত। যদি এটা সত্যি ঘুমের সমস্যা বা মানসিক অসুস্থতা হয়, তাহলে তাড়াতাড়ি চিকিৎসা শুরু করা দরকার। শাশুড়িমা মাথা নাড়লেন এবং বললেন, তুমি ঠিক বলছো বৌমা, আমি এতদিন বুঝিনি যে তার এমন সমস্যা হচ্ছে। আমি আজই একজন বিশেষজ্ঞের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট ঠিক করছি। আমি একটু স্বস্তি পেলাম, কিন্তু মনে মনে এখনও একটা প্রশ্ন ছিল, এটা কি পুরো সত্য? সেদিন বিকেলে আমি শ্বশুরমশাইয়ের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করলাম। আমি তাকে বললাম, বাবা, যদি আপনি কোনো সমস্যায় ভুগছেন, আমাদের সঙ্গে খোলাখুলি বলুন। আমরা আপনার জন্য চিন্তিত। তিনি একটু হেসে বললেন, বৌমা, আমি জানি আমার আচরণে তুমি অস্বস্তি বোধ করেছ। আমি সত্যিই দুঃখিত। আমার মনে হয় আমি ঘুমের মধ্যে কিছু অদ্ভুত স্বপ্ন দেখি, যার কারণে আমি রাতে ঘুরে বেড়াই। তার কথায় আমি কিছুটা আশ্বস্ত হলাম, কিন্তু পুরোপুরি নিশ্চিত হতে পারলাম না। শাশুড়িমা একজন বিশেষজ্ঞের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট ঠিক করলেন। আমি ঠিক করলাম আমিও তাদের সঙ্গে ডাক্তারের কাছে যাব। আমি চাইছিলাম ডাক্তারের কাছে শ্বশুরমশাইয়ের সমস্যার পুরো বিবরণ জানতে। অ্যাপয়েন্টমেন্টের দিন আমরা তিনজন একসঙ্গে হাসপাতালে গেলাম। ডাক্তার শ্বশুরমশাইয়ের সঙ্গে অনেকক্ষণ কথা বললেন। তিনি কিছু প্রশ্ন করলেন, তার ঘুমের ধরন, স্বপ্ন আর দিনের বেলার আচরণ নিয়ে। শ্বশুরমশাই শান্তভাবে সব উত্তর দিলেন। ডাক্তার আমাদের বললেন, এটা সম্ভবত স্লিপ ডিসঅর্ডার এর একটা ধরন, যাকে বলে স্লিপ ওয়াকিং। এছাড়া মানসিক চাপ বা উদ্বেগও এই ধরনের আচরণের কারণ হতে পারে। আমি কিছু টেস্ট করতে চাই এবং কিছু ওষুধ দিয়ে শুরু করব। আমি আর শাশুড়িমা পরস্পরের দিকে তাকালাম। আমার মনে হলো হয়তো এবার আমরা সঠিক পথে এগোচ্ছি। শ্বশুরমশাই বললেন, বৌমা মালতী, আমি তোমাদের কষ্ট দিয়েছি। আমি সত্যিই দুঃখিত। ফেরার পথে আমি শ্বশুরমশায়ের দিকে তাকিয়ে দেখলাম তার চোখে একটা অদ্ভুত শান্তি। আমি ভাবলাম হয়তো তিনি সত্যিই কোনো সমস্যায় ভুগছেন এবং এটা তার নিয়ন্ত্রণের বাইরে। আমি শাশুড়িমাকে বললাম, মা, আমাদের বাবার পাশে থাকতে হবে। তিনি যাই করুন, আমরা তাকে সাহায্য করব। শাশুড়িমা হেসে বললেন, বোমারা, তুমি সত্যি আমাদের বাড়ির লক্ষ্মী। তুমি এত চিন্তা করেছ, তবু আমাদের সঙ্গে আছো। সেদিন রাতে আমি আমার ডায়েরিতে লিখলাম, আজ আমি বুঝলাম কখনো কখনো আমরা যা দেখি তা সত্যি নাও হতে পারে। শ্বশুরমশাইয়ের আচরণ আমাকে ভয় পাইয়েছিল, কিন্তু এখন মনে হচ্ছে এটা তার কোনো সমস্যার কারণে। আমি ঠিক করলাম আমি তার চিকিৎসায় পুরোপুরি সাহায্য করব। কিন্তু আমার মনে এখনও একটা ছোট্ট প্রশ্ন ছিল, এটা কি পুরো সত্য, নাকি এর পেছনে আরও কিছু আছে? বন্ধুরা, শ্বশুর মাসের সমস্যার সমাধান কি সত্যি হবে? আমাদের পরিবারে কি এই ভুল বোঝাবুঝি পুরোপুরি দূর হবে? শ্বশুরমশাই চিকিৎসা শুরু হয়ে গেল। ডাক্তার তাকে কিছু ওষুধ দিয়েছিলেন এবং নিয়মিত ফলোআপের পরামর্শ দিয়েছিলেন। আমি আর শাশুড়িমা মিলে তার পাশে থাকার চেষ্টা করছিলাম। ধীরে ধীরে আমি লক্ষ্য করলাম শ্বশুরমশায়ের আচরণে পরিবর্তন আসছে। তিনি আগের মতো রাতে ঘোরাঘুরি করছিলেন না, আর আমার সঙ্গে তার কথাবার্তা অনেক স্বাভাবিক হয়ে গিয়েছিল। একদিন সকালে শ্বশুর মশাই আমাকে ডেকে বললেন, বৌমা, আমি তোমার কাছে ক্ষমা চাইতে চাই। আমার আচরণে তুমি অনেক অস্বস্তিতে পড়েছিলে। আমি সত্যি জানতাম না যে আমার এই সমস্যা এতটা বড় হয়ে গিয়েছিল। আমি হেসে বললাম, বাবা, আপনি আমার বাবার মতো। আমি শুধু চাইছিলাম আপনি সুস্থ থাকুন।
তিনি আমার হাত ধরে বললেন, তুমি আমাদের পরিবারের জন্য অনেক কিছু করেছ। আমি তোমাকে সব সময় মেয়ের মতোই দেখি। আমার চোখে জল চলে এল। শাশুড়ি মাও এই সময় আমাদের কাছে এসে বললেন, বোমা, তুমি যদি এতদিন ধৈর্য না ধরতে তাহলে আমরা হয়তো এই সমস্যাটা বুঝতেই পারতাম না। আমি তোমার কথা ভুল বুঝেছিলাম, তার জন্য আমিও দুঃখিত। আমি শাশুড়ি মাকে জড়িয়ে চড়িয়ে বললাম, মা, আমরা একটা পরিবার, ভুল বোঝাবুঝি হতেই পারে। গুরুত্বপূর্ণ হলো আমরা একসঙ্গে এটা সমাধান করেছি। আমাদের তিনজনের মুখে হাসি ফুটে উঠল। কয়েক সপ্তাহ পর শ্বশুরমশাইয়ের ডাক্তার আমাদের বললেন, তার স্লিপওয়াকিং এবং উদ্বেগের সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে এসে গেছে। তিনি বললেন, মিস্টার সেনগুপ্ত, সমস্যা মানসিক চাপ এবং বয়সজনিত কিছু পরিবর্তনের কারণে হয়েছিল। আপনাদের সমর্থন এবং সময়মতো চিকিৎসার জন্য এটা অনেকটা ঠিক হয়ে গেছে। আমি আর শাশুড়ি মা খুব খুশি হলাম। বাড়িতে ফিরে আমরা একসঙ্গে চা খেলাম। আর অনেকদিন পর আমাদের পরিবারে আগের মতো হাসি খুশি পরিবেশ ফিরে এল। একদিন সন্ধ্যায় আমি সুবীরের সঙ্গে ফোনে কথা বলছিলাম। আমি তাকে পুরো ঘটনা খুলে বললাম। সুবীর অবাক হয়ে বলল, ওই ইন্দ্রিলা, তুমি এত বড় বিষয়টা একা সামলেছ। আমি খুব গর্বিত তোমার জন্য। আমি তাড়াতাড়ি বাড়ি ফিরছি। আমি হেসে বললাম, তুমি ফিরে এসো, তাহলেই আমাদের পরিবার হবে। সুবীরের কথায় আমার মন ভরে গেল। আমি বুঝলাম আমার ধৈর্য আর সঠিক পদক্ষেপ আমাদের পরিবারকে আবার এক করেছে। শ্বশুরমশাইয়ের সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার পর আমরা একদিন বাড়িতে ছোট্ট একটা উৎসবের আয়োজন করলাম। আমি আর শাশুড়ি মা মিলে রান্না করলাম, আর শ্বশুরমশাই আমাদের সঙ্গে গল্প করতে করতে হাসছিলেন। তিনি বললেন, বোমা, তুমি আমাদের পরিবারের শক্তি। তোমার জন্যই আমরা আজ এত খুশি। আমি হেসে বললাম, বাবা, আমরা সবাই একে অপরের জন্যই আছি। বন্ধুরা, কখনো কখনো আমরা যা দেখি বা ভাবি তা সত্যি নাও হতে পারে। আমার শ্বশুর মশাইয়ের আচরণ আমাকে প্রথমে ভয় পাইয়েছিল, কিন্তু যখন আমি তার সমস্যার আসল কারণ জানলাম তখন বুঝলাম তার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। আমার মনের ভুল বোঝাবুঝি আমাকে প্রায় ভুল পথে নিয়ে যাচ্ছিল, কিন্তু ধৈর্য আর খোলাখুলি আলোচনার মাধ্যমে আমরা সব সমাধান করতে পেরেছি। বন্ধুরা, সবশেষে আমি তোমাদেরকে বলব, জীবনে ভুল বোঝাবুঝি হলে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। খোলাখুলি কথা বলা, ধৈর্য ধরা আর একে অপরের প্রতি বিশ্বাস রাখা খুব জরুরি। যদি কখনো তোমাদের জীবনে এমন পরিস্থিতি আসে তাহলে শান্ত মাথায় সমাধান খোঁজার চেষ্টা করো। আশা করি আমার এই গল্পটি তোমাদের ভালো লেগেছে এবং সামান্য কিছু হলেও শিখাতে পেরেছি। বন্ধুরা, আমার গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এতক্ষণ ধৈর্য ধরে এই গল্পটি শোনার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।